এবং হয়তো টাকাটা একদিন পরে আসবে বা 2 দিন পরে আসবে, ততক্ষণে তো রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে। সেই জায়গায় আমরা যেটা করতে চাই, আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আমরা যেটা করতে চাই সেটা হলো যে কোনো মানুষ ইমার্জেন্সি, তার পকেটে টাকা থাকুক কিংবা না থাকুক, তার একটা কার্ড থাকবে। সেই কার্ড নিয়ে সে প্রাইভেট ক্লিনিক কিংবা সরকারি হসপিটালে গেলে তাকে চিকিৎসা দিতে বাধ্য থাকবে সেই হসপিটাল। এরকম ভাবে আমরা বিশেষ করে এক্ষেত্রে নারীদেরকে আমরা অগ্রাধিকার দেব। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা 50 লক্ষ নারীকে, নারী হলো একটা ফ্যামিলির কেন্দ্রবিন্দু, একটা নারীর কাছে যদি একটা ফ্যামিলি কার্ড থাকে তাহলে ওই ফ্যামিলির সকলেই কিন্তু চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবে। 50 লক্ষ নারীর জন্য আমরা চিকিৎসা কার্ড আমরা প্রদান করব। আমি সেই দিকে যাচ্ছি না, আমি আমার বক্তব্য কমিয়ে আনতে চাই। সোনারগাঁ একটি শিল্পাঞ্চলে পরিণত হয়েছে। এখন সোনারগাঁয়ে অসংখ্য শিল্প কলকারখানা গড়ে উঠেছে। আমরা শিল্প কলকারখানাকে স্বাগত জানাই, পাশাপাশি পরিবেশ রক্ষার দিকে আমাদের অনেক বেশি জোর দিতে হবে। যারা শিল্প কারখানার মালিক এবং যারা শিল্প কলকারখানা গড়ে তুলেছেন, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে তারা যতটুকু জায়গা কেনেন তার চাইতে বেশিরভাগ জায়গা, সরকারি জায়গা, খাল বিল ভরাট করে, নদীর পার, নদীর চর দখল করে তারা তাদের শিল্প কারখানার মধ্যে সেগুলোকে নিয়ে যান এবং পরিবেশ সম্মত বজ্র ব্যবস্থাপনা তাদের সেই শিল্প কারখানার মধ্যে না থাকার কারণে আমাদের পরিবেশ বিঘ্নিত হচ্ছে, বায়োডাইভার্সিটি ধ্বংস হচ্ছে। জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? আমরা কিভাবে বেঁচে থাকবো? মানুষ কিভাবে বেঁচে থাকবে? সুতরাং আমাদের বাঁচার স্বার্থে পরিবেশকে বাঁচাতে হবে, আর মানুষই হলো পরিবেশের একমাত্র শত্রু। পৃথিবীর অন্য কোনো প্রাণী পরিবেশের শত্রু নয়। সুতরাং নদী নালা, খাল বিল বাঁচাতে হবে, বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। আমাদের যার যেখানে যতটুকু জায়গা রয়েছে আমরা উদ্বুদ্ধ করব মানুষকে বৃক্ষরোপণে। এবং আপনারা জানেন যে আমাদের দল থেকে আমরা প্রায়শই এই ধরনের কর্মসূচি নিয়ে থাকি এবং অন্যান্য সামাজিক কর্মসূচি নিয়ে থাকি, যেগুলো পরিবেশ রক্ষায় অত্যন্ত ভূমিকা রাখবে। আমরা ময়লা আবর্জনার সমৃদ্ধ যে খালগুলো বন্ধ হয়ে আছে, অচল হয়ে আছে, সেগুলো আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমাদের নেতাকর্মী দিয়ে আমরা পরিষ্কার করাচ্ছি। আমরা ডেঙ্গু মশার বিস্তার রোধে আমরা ডেঙ্গু মশার ওষুধ বিতরণ করছি। আমরা এই সময় বৃক্ষরোপণ করছি বর্ষা মৌসুমে। সুতরাং পরিবেশ রক্ষায় আমাদের দল যথেষ্ট গুরুত্ব দিতে চায়। এবং সবচাইতে বড় কথা যেটি রয়েছে সেটি হলো অবাধ তথ্য প্রবাহের যে অধিকার, সেই অধিকার প্রত্যেকটা নাগরিককে দিতে হবে। আমি জানতে পারি না যে আজকে সোনারগাঁয়ের জন্য কি বরাদ্দ এসেছে। এইটা অবাধ করে দিতে হবে। প্রত্যেকটা মানুষ জানতে হবে যে জনপ্রতিনিধি, এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান কি বরাদ্দ এনেছে তার এলাকার জন্য এবং সেটি কিভাবে ব্যয় হয়েছে, সেগুলো একটি জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। তাহলে দুর্নীতি রোধ হবে এবং যথাযথ কাজ আমরা আদায় করে নিতে পারবো। তো এই বিষয়গুলোকে আমরা নিশ্চিত করতে চাই। বিশেষ করে যিনি সংসদ সদস্য হবেন তাকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। আগে আমরা কি দেখতাম? আগে আমরা দেখতাম সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ স্কুল কলেজ প্রতিষ্ঠিত করতেন। সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের নামে, তাদের পূর্বপুরুষ বা পিতা মাতার নামে স্কুল কলেজ, অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান তারা তৈরি করতেন। এখন কি তা আমরা দেখতে পাই? অসংখ্য মানুষ স্বাধীনের পরে শত শত কোটি টাকার মালিক হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু কয়টি স্কুল কলেজ গড়ে উঠেছে? কয়টি তোলারাম কলেজ গড়ে উঠেছে? কয়টি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে? কয়টি স্কুল, এই যে এখানে আমাদের যদি এই জিআর ইনস্টিটিউট, কয়টি জিআর ইনস্টিটিউট সোনারগাঁয়ে গড়ে উঠেছে? কয়টি কাজী ফজলুল হক উইমেন্স কলেজ গড়ে উঠেছে? এই কাজী ফজলুল হক উইমেন্স কলেজ তো আমাদের সোনারগাঁয়ের সন্তান নন, তারপরেও দেশের প্রতি, শিক্ষার প্রতি,
এবং এবং নারীদের প্রতি, তার নারীদের শিক্ষার প্রতি তার যে চেতনা, সেই চেতনা থেকে তিনি এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, শুধুমাত্র সেবার মানসিকতা নিয়ে তিনি এখানে এত বিশাল একটি ক্যাম্পাস তিনি করে দিয়েছেন। এই ক্যাম্পাসকে ঘিরে তিনি স্বপ্ন দেখতেন যে আমার এই ক্যাম্পাস হয়তো একদিন বিশ্ববিদ্যালয়, নারী বিশ্ববিদ্যালয় হবে। আমরা ওনাকে অনেক সময় বলতাম যে এত তাড়াতাড়ি আপনি বললেন বিশ্ববিদ্যালয় হওয়া, বিশ্ববিদ্যালয় হওয়া অনেক বড় একটা বিষয়। তখন উনি বলতেন যে এই সোনারগাঁয়ে তো এক সময় বিশ্ববিদ্যালয় ছিল, আবু তাওয়ামা নামে এখানে একটি বিশ্ববিদ্যালয় তিনি স্থাপন করেছিলেন। তাহলে এই সোনারগাঁ তো ঐতিহ্যবাহী সোনারগাঁ, এখানে এটি তো আমাদের রাজধানী ছিল এক সময়। আজকে কেন সোনারগাঁ পিছিয়ে থাকবে? সোনারগাঁয়ের জনগণ কেন পিছিয়ে থাকবে? আমাদের যারা, আমি অনুরোধ করব, আমাদের যারা ধনাঢ্য ব্যক্তিবর্গ রয়েছেন তারা, আপনারা এখানে যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে, আপনারা এখানে সামাজিক কর্মকাণ্ডতে এগিয়ে আসেন, আপনারা স্কুল কলেজ গড়ে তোলেন, মানসম্মত শিক্ষার ব্যবস্থা আপনারা গড়ে তোলেন। আমি সবাইকে এই আহ্বান জানাবো। আমি আমার বক্তব্যের একেবারে শেষ দিকে চলে এসেছি। হয়তো আপনাদের